আমন্ত্রণ। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দুবাইয়ে মেয়ের ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলক ব্যক্তিগত আক্রমণের শিকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর। টাকা পাচারে অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তাকে এই আক্রমণ করা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আহসান এইচ মনসুর। রোববার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। একই সাথে পাচারের টাকা উদ্ধারে দেশে বিদেশে মামলা করে বাংলাদেশ, তবে কি ধরনের মামলা হবে তার সিদ্ধান্ত নেবেন আইনজীবী বলে জানান গভর্নর। অভিজাত দুবাইয়ের মতোই আভিজাত্য ছবির এই ফ্ল্যাটটিতে সংযুক্ত আরব আমিরাতের আল জাদাফ এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটটির মালিক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং মেয়ে মেহেরিন সারা মনসুর। দুবাই সরকারের ফ্ল্যাট ক্রয়ের চুক্তিনামায় দেখা যায় আল জাদাফের 460 নং প্লটের 1 নং ভবনের নাম পালাজ্জো ভার্সেস। ভবনটির 7ম তলায় 2716 নং প্রপার্টিতে রয়েছে নিজস্ব সুইমিং পুল, 3টি গাড়ি পার্কিং সহ 4715 বর্গফুট আয়তনের নজর করা আবাসন ব্যবস্থা। গেল বছরের 24 ডিসেম্বর দেশীয় মুদ্রায় প্রায় 44 কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাটটি কেনা হয়। বিষয়টি নিয়ে ঈদুল আজহার ছুটি সরগরম হয় ভার্চুয়াল দুনিয়ায়। অবশেষে বিষয়টির ব্যাখ্যা দিতে টানা 10 দিন ঈদের ছুটি শেষে কেন্দ্রীয় ব্যাংকে হাজির গভর্নর। জানান উদ্দেশ্যমূলক ব্যক্তিগত আক্রমণের শিকার তিনি। আমি লন্ডনে যাই তখনই এই অ্যাটাকটা হয় এবং এটা কি প্রমাণ করে, অর্থাৎ প্রমাণ করে যে তাদের চাচ্ছে আপনাদের দৃষ্টি, আমাদের সোশ্যাল মিডিয়া এবং দৃষ্টিটা তাদের দিকে না রেখে আমার দিকে নিয়ে আসা। দ্যাট ইজ দ্য ক্যালকুলেটেড মুভ। তো এবং সেটাই তারা চেষ্টা করে এবং চেষ্টায় কিছুটা সফলও হয়। এ সময় বিদেশে জব্দ হওয়া সম্পদ উদ্ধারে সরকারের করণীয় তুলে ধরেন আহসান এইচ মনসুর। তারা নিশ্চয়ই আমাদের সাথে কিছুটা হলেও একমত যে এখানে যথেষ্ট কারণ আছে তাদের সম্পদকে জব্দ করার মতো, এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয়, একটা ডিপেন্ডস করে সরকারের উপর। সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসাবে নেবে না এটাকে সিভিল কেস হিসাবে নেবে, সেটা একটা ডিসিশনের ব্যাপার আছে সরকারের। যুক্তরাজ্য ব্যতীত অন্য কোনো দেশ পাচার হওয়া সম্পদ ফেরাতে আগ্রহ দেখাচ্ছে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। নির্বাচন ফেব্রুয়ারিতে এগিয়ে আসার ইঙ্গিতে স্বস্তি ফিরছে ব্যবসা বাণিজ্যে। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে সফলতায় দেশে স্থিতিশীলতা ফেরার আশা করছেন ব্যবসায়ীরা। বিনিয়োগ খরা কাটাতে নির্বাচিত সরকার আসার আগ থেকেই ব্যবসায় নিরবিচ্ছিন্ন পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের, জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরি। লম্বা সময় ধরে নানা সংকটে ধুঁকছে শিল্প কারখানা। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতা তা বাড়িয়েছে আরও। সরকারের শত চেষ্টায় কাটছে না বিনিয়োগ খরা। 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত মেলায় নতুন আশায় বুক বেঁধেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন নির্বাচন ঘিরে নানা সংঘাত সহিংসতা কতটা সামাল দিতে পারবে অন্তর্বর্তী সরকার তা নিয়ে আছে প্রশ্ন। যখনই আসলে কোনো রাজনৈতিক অস্থিরতা থাকে তখন ব্যবসায়ীরা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। রাজনৈতিক একটা স্থিতিশীলতা ছাড়া অর্থনীতির স্থিতিশীলতা আনাটা একটু মুশকিল হয়ে যায়। একটা সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত, যে নির্বাচনটা হবে ট্রান্সপারেন্ট এবং এটা যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে একেবারে দৃষ্টান্তমূলক একটা নির্বাচন হবে, সেটাই আমরা চাই। অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ খরা কাটাতে আগে থেকে নিশ্চিত করতে হবে নিরবিচ্ছিন্ন ব্যবসার পরিবেশ। যে বিনিয়োগের যে প্রতিশ্রুতির কথা আমরা শুনেছিলাম সেই বিনিয়োগ কিন্তু আসছে না। হ্যাঁ, আমাদের শিক্ষার্থী অনেক পড়াশোনা করছে কিন্তু পরীক্ষার সময় যে ফেল করছে। আমাদের অর্থনীতি তো একটা রেজাল্ট ড্রিভেন বিজনেস। আপনি যদি পারফরম্যান্স আপনি না দেখাতে পারেন, আপনি বিনিয়োগকারীকে আপনি কি করে এখানে আপনি আকৃষ্ট করবেন? নির্বাচনকে কেন্দ্র করে কালো টাকা সাদা করার বিষয়ে সরকারের সুস্পষ্ট দিক নির্দেশনা চান সংশ্লিষ্টরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটি শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কিছুটা বেড়েছে, তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে ডিএসইতে বেড়েছে দুটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 14 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4724 পয়েন্টে।
সূচকের সঙ্গে এদিন টাকার অঙ্কে লেনদেনও 39 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 145টির, কমেছে 179টির এবং অপরিবর্তিত রয়েছে 68টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও সার্বিক সূচক CASPI 45 পয়েন্ট বেড়েছে। পাশাপাশি লেনদেনও ভারসাম্য বেড়েছে। দেশের প্রথম মাইক্রো সার্ভিস ভিত্তিক ওপেন এপিআই ব্যাংকিং চালু করেছে ইউসিবি। রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ উপলক্ষে বিস্তারিত তুলে ধরা হয়। এতে জানানো হয় ইউসিবি তার ডিজিটাল ব্যাংকিং সেবার রূপান্তরের অংশ হিসেবে ফেক্স কিউব ইউনিভার্সাল ব্যাংকিং সলিউশনের 12.2 থেকে সংস্করণ 14.7 উত্তরণ সম্পন্ন করেছে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা। ইউটিউব দেখে শখের বশে মিশ্র জাতের আম চাষ করে সফলতা পেয়েছেন ফরিদপুরের তরুণ উদ্যোক্তা নাইম ইসলাম। বাগানে উৎপাদিত আম বিক্রি করে 10 থেকে 12 লাখ টাকা লাভের স্বপ্ন দেখছেন তিনি। তার সাফল্যে আগ্রহী হচ্ছেন স্থানীয় যুবকরা। কারুজ্জামান সোহাগের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের তরুণ উদ্যোক্তা নাইম ইসলাম ইউটিউব দেখে বাড়ির পাশে 2 বিঘা জমিতে বিদেশি মিশ্র জাতের আমের চারা রোপণ করেন তিনি। এতে খরচ হয় 1 লাখ টাকা। গাছ লাগানোর 1 বছর পরেই গাছে আম ধরে। বর্তমানে নাইমের বাগানে রয়েছে সূর্য ড্রিম, রেড আইনভেরি, বানানা, হাড়িভাঙ্গা, হিমসাগর, চোষা, বাড়ি ফেরা সহ নানা ধরনের আম। ফলনও ভালো হয়েছে। নিরাপদ বিষমুক্ত আম ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ফুড গ্রেডিং পদ্ধতিতে প্যাকেট লাগানো হয়েছে। আমি আমার যে খরচের টাকাটা আমি ওটা পেয়ে গেছি। এখন থেকে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল পাইতেছি। তার বাগান থেকে বিষমুক্ত আম কিনতে আসেন দূর দূরান্তের মানুষ। বাজার থেকে তো আম নিতে গেলে ফরমালিন থাকে, অস্বাস্থ্যকর, খাইতেও স্বাদ নাই, বরং ক্ষতি। যার কারণে আমরা একটু কষ্ট করে হলেও এই বাগানে আসছি। নাইমের অভাবনীয় সাফল্য দেখে আম চাষে আগ্রহী হচ্ছেন এলাকার বেকার যুবকরা। মূলত একটা আম বাগানে কাজ করে বুঝতে পারলাম যে এটা অল্প খরচে অধিক লাভবান। নিজে উদ্যোক্তা হওয়ার আশা করতেছি, নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি। নতুন উদ্যোক্তাদের আগ্রহী করে তুলতে সব ধরনের সহায়তার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার। কৃষি সম্প্রসারণ দপ্তরের কাছ থেকে তারা যদি পরামর্শ গ্রহণ করে চাষাবাদ করে তাহলে আমি এতটুকু বলতে পারবো যে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ফরিদপুর জেলায় আম বাগান বৃদ্ধি করতে তরুণ উদ্যোক্তাদের সরকারিভাবে প্রশিক্ষণ দেয়া সহ সহযোগিতা করা হবে বলে প্রত্যাশা আগ্রহীদের। সোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নরসিংদীতে কলা গাছের থোড় বিক্রি করে ভাগ্য বদলেছেন কৃষকরা। এই কলা গাছের থোড় দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অনেকেরই এখন জীবিকার প্রধান উৎস হয়ে উঠেছে এটি। কৃষি বিভাগ বলছে, ফেলে দেয়া কলা গাছ বাণিজ্যিকভাবে বিক্রির ফলে কৃষিতে নতুন দ্বার উন্মোচন হয়েছে। হৃদয় খানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেলে দেয়া কলা গাছই এখন জীবিকার প্রধান উৎস হয়ে উঠেছে নরসিংদীর বেশ কিছু কৃষকের। গাছ থেকে কলা কাটার পর তা সংগ্রহ করে ভিতরের নরম অংশ বের করে কাটা হয় 10 ইঞ্চি করে, যা প্রতি পিস পাইকারি বিক্রি হয় 6 টাকা থেকে 8 টাকা দরে। সবজি হিসেবে এই কলার থুর ঢাকায় বিক্রি হয় 15 থেকে 20 টাকা পিস। আমরা খেতে যাই, খেতে গিয়ে এটা কাটিয়া এটা চুলাইয়া ভালোভাবে চুলাইয়া আমরা এখানে নিয়ে আসি। কলা কাটার পরে এগুলো সংগ্রহ করে আনি পিস করে বস্তা বইরে দিই। আরো জন লোক আছে, উনি ঢাকা নিয়ে বেছে। আমার অন্তত প্রতি পিস 6 টাকা পিস কিনে নেয় আমার। কৃষক ও স্থানীয়রা জানান, শুধু দেশেই নয়, স্বাদে ও মানে অনন্য হওয়ায় এই সবজির চাহিদা এখন বিদেশেও। আগে কলা কাটার পর কলা গাছ ফেলে দেয়া হলেও এখন তা বাজারজাত করা যাচ্ছে। কেনার পরে আমরা ব্যবসায়িক আছে এখানে, তো এখান থেকে ঢাকা কারণ বাজার আরো নিয়ে যায়। আমি 600 টাকা বস্তা নেই, আমি নিয়ে 1100-1000 টাকা বস্তা বিক্রি করি। কৃষি বিভাগ বলছে, পরিত্যক্ত কলা গাছের থোর কৃষিতে নতুন সম্ভাবনা খুলে দিয়েছে। এ ব্যাপারে কৃষককে উৎসাহিত করছে কৃষি বিভাগ। আমরা এই কলা গাছ বিক্রি করার জন্য তাদের যত ধরনের সহযোগিতা, প্রশিক্ষণ এবং এটা আপনার বিদেশে যাওয়ার জন্য মানে প্যাকিং থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা আমরা করব। ব্যতিক্রমী এই ব্যবসা কৃষিক্ষেত্রে সম্ভাবনা বৃদ্ধির পাশাপাশি কমবে বেকারত্ব।
সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।